অটোরিকশা চালকদের স্বেচ্ছাচারিতা, ৬২% চলে চুক্তিতে। মিটারে চলতে রাজি না, আর যদিও মিটারে চলতে লাগে ওদেরকে বেশি টাকা দিতে হইব। ঢাকা মেট্রো গাড়ি মিটারে চালায় না, তারা কোনটাকে ভাড়া মারে। শতভাগ চলে না যে আপনার মিটারে, এটার সত্যি কথা এটা। ২০ ফেব্রুয়ারি থেকে রেলের যাত্রীদেরও গুনতে হবে বাড়তি ভাড়া। রেল পরিচালনার ব্যয় বৃদ্ধির কারণে ভাড়া বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয় এবং তা আগামী ২০ ফেব্রুয়ারি ২০১৬ থেকে কার্যকর হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি তানজিমুনিয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। কাল ১.৫ লক্ষ টাকা দিতে পারো, তাহলে তোমার বাবু পাবা। কালকে দিন সময় নল তোমার বাবু নাচ পাবা তুমি। কেরানীগঞ্জের পর এবার গাজীপুরে মুক্তিপণের টাকা না পেয়ে ৪ বছরের শিশুকে হত্যা। অপহরণের ২ দিন পর লাশ উদ্ধার। রাজশাহীর পবায় পিটিয়ে মারা হলো একজনকে। রাজধানীর মোহাম্মদপুরে বেসরকারি একটি হাসপাতালে নবজাতক বদলের অভিযোগ, জীবিতর পরিবর্তে দেয়া হলো মৃত শিশু। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগে আদাবর থানার এসআই রতনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। ব্লগার অভিজিৎ হত্যা মামলার তদন্তের অগ্রগতিতে মার্কিন রাষ্ট্রদূতের সন্তোষ, আশাবাদ দ্রুতই ধরা পড়বে অপরাধীরা। এবং সড়কে স্বচ্ছ আলো নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগ, এলইডি বাতিতে আলোকিত হচ্ছে নগরী। বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় পুরো শহরকে আওতায় আনার পরামর্শ। ভাড়া বাড়িয়েও বন্ধ করা যাচ্ছে না রাজধানীর সিএনজি অটোরিকশা চালকদের স্বেচ্ছাচারিতা। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সাম্প্রতিক এক জরিপ মতে এখনও ৬২% অটোরিকশা চলে চুক্তিতে। আর যাত্রীদের চাহিদা মতো গন্তব্যে যেতে রাজি না হওয়ার জন্য রয়েছে হাজারো অজুহাত। আছে খুশি করার নামে বাড়তি ভাড়া আদায়ের প্রবণতা। বিআরটিএ এসব অভিযোগ স্বীকার করে বলছে, সিএনজির মিটারে চলাচল শতভাগ কার্যকর করতে সাধ্যমতো চেষ্টা করছেন তারা। মোস্তাফিজুল হক আকাশের ছবিতে বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। কল্যাণপুর ভাড়া ৮০ টাকা বলছেন, ১০০ টাকা চাইতেছে। কেন বলছেন যে ১০০ টাকা নেবেন? ইনি বলছে যে ভাই ৮০ টাকা দিবেন। রাজধানীর অটোরিকশা চালকেরা আবার ফিরেছেন আগের চরিত্রে। ১০০ টাকা হওয়ার কথা না, আমরা মিটারে যাবো, তাই না নাকি? তো সেটা কি ঠিক? ঠিক না। নগরীতে মিটার সহ ও মিটার ছাড়া এই ২ ধরনের অটোরিকশার বাইরেও আরও এক ধরনের অটোরিকশা চলে। ধূসর রঙের এই অটোগুলোর মিটার নেই, যাত্রী পরিবহনের অনুমতিও নেই, কিন্তু যাত্রী নিতে ভাড়া হাঁকেন ইচ্ছে মতো। ধরে না পুলিশ ইয়া নাই, মিটার নাই, মানে প্রাইভেট গাড়ি চালাচ্ছে। এটা তো আমি বুঝি, আপনারা তো কোনো কিছু শিখাইব না। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সাম্প্রতিক এক জরিপ দেখাচ্ছে, নভেম্বরে বাড়তি ভাড়া কার্যকরের পর বেশিরভাগ অটো মিটারে চললেও এখন ৬২ আর তা মানছে না। বকশিস দাবি করে ৮১, আর যাত্রীদের পছন্দের গন্তব্যে যেতে চায় না ৭৩ চালক। আর মিটারই নেই ৩৮ অটোতে। আমরা প্রায় ১০৯৩টা সিএনজি অটো রিক্সা দেখেছি এবং প্রায় ১২০০ যাত্রীর সাথে আমরা কথা বলেছি। সরকার যদি আন্তরিকভাবে চেষ্টা চালায়, আমরা মনে করি এখান থেকে উত্তরণ ঘটানো সম্ভব। যাত্রী তো বটেই, অনেক চালকের অভিযোগ এক শ্রেণীর চালকের চুক্তিভিত্তিক চলাচলের কারণে ভুগছেন তারাও। অনেক গাড়ি ঢাকা মেট্রো গাড়ি মিটারে চালায় না, তারা কোনটাকে ভাড়া মারে। আর ওরা যদি কোনটাকে ভাড়া মারে, একজনের লাগে ১০ জন নষ্ট। ওনারা মিটারে চলতে রাজি না, আর যদিও মিটারে চলতে লাগে ওদেরকে বেশি টাকা দিতে হইব। আর আপনি বিশ্বাস করলে আপনি ক্যামেরা এটা থন, আমার সাথে চলেন, দেখেন একটা যায় কিনা। একটা যাব না। কর্তৃপক্ষ বলছেন, ৩ চাকার এই যানকে শৃঙ্খলায় আনতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। কত পার্সেন্ট এটা আমরা কমপ্লেন দেখে মনে করতে পারি যে শতভাগ চলে না, এটা আমরা বলতে পারি। এখন কত পার্সেন্ট চলছে সেটা তো বলা যাবে না। শতভাগ চলে না যে আপনার মিটারে, এটার সত্যি কথা এটা। বিআরটি এর হিসেবে নগরীতে নিবন্ধিত সিএনজি অটোরিকশার সংখ্যা প্রায় ১০,০০০। আর যাত্রী কল্যাণ সমিতি বলছে, প্রাইভেট লেবেলযুক্ত এবং অবৈধ অটোরিকশার সংখ্যাও ওই সংখ্যার কাছাকাছি। যদিও ভাড়া বাড়ানো হয়েছে, তারপরও নিয়ম মানানো যায়নি সব সিএনজি চালককে। যাত্রীরা বলছেন, মিটারে চলার এই শুভ উদ্যোগটিকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সরকারের কঠোর নজরদারি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।
দর্শক, এই মুহূর্তে শেওড়াপাড়া এলাকায় আছেন সহকর্মী রাশেদ লিমন এবং চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় আছেন কমল দে। তারা আমাদেরকে জানাবেন সিএনজি অটোরিকশায় চলাচলকারী যাত্রীদের দুর্ভোগের কথা। প্রথমে যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, মামুন, সিএনজি ভাড়া নিয়ে যে নৈরাজ্য, এটা কিন্তু আসলে কিছুদিন আগে যখন সিএনজি মিটারের রেটটা বাড়িয়ে দেওয়া হয়েছিল তখন কিন্তু আসলে কিছুটা সহনীয় পর্যায়ে চলে এসেছিল। কিন্তু এই যে তমালের রিপোর্টটিতে আমরা যেমনটি দেখলাম, আসলে এইটাই এখন আসলে প্রতিদিনের আসলে হয়ে গেছে। যারা সাধারণত সচরাচর প্রতিদিন সিএনজিতে চলাচল করে তারা আসলে ঠিক ভালো বলতে পারবে যে সিএনজির এই নৈরাজ্যটা আসলে কি পর্যায়ে গিয়ে ঠেকেছে। এবং তমালের রিপোর্টটিতে আমরা যেমন দেখেছি বাড়তি ভাড়া সহ তারা অতিরিক্ত ভাড়া আদায় সহ বিভিন্ন ধরনের, এবং তাদের পছন্দ ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে তাদের পছন্দ মতো জায়গায় আসলে যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত তারা যেতে চাচ্ছেন। এছাড়াও এই যে সিএনজি নিয়ে আরো বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। আমি এইমাত্র যদি কথা বলি একজনের সঙ্গে, যদি কিছু মনে না, কারণ আপনার দেখছিলাম আপনি সিএনজির কিছু, আমি বিগত হাফ অ্যান আওয়ার ধরে সিএনজির জন্য ঘোরাফেরা করছি, কিন্তু সিএনজি পাওয়া যাচ্ছে না। এখন মাঝে মাঝে সিএনজি যাচ্ছে, মিটারে যাবে না। এখন তারা মানে এই ভোগান্তি আমরা কি পার করবো আমি বুঝতে পারছি না ঠিক মতো। আচ্ছা, আর একটা বিষয় যদি একটু জানতে চাই যে সিএনজি মিটার টেম্পারিং বলে একটা জিনিস আছে, যে যত টাকা ভাড়া ওঠে একটু মিটারের একটা কারসাজির মাধ্যমে তারা বাড়তি ভাড়া আদায় করে থাকে। এই ধরনের কোনো ভোগান্তির শিকার আপনি হয়েছেন বা এই ধরনের মানে বিষয়টা হলো কি যে আমরা সাধারণ মানুষ হিসেবে টেম্পারিং বা এই ধরনের অত হাই থটের বিষয়গুলো আমরা বুঝি না বা জানিও না। এখন মাঝে মাঝে আমরা যেটা ফেস করি যে কম দূরত্বে গিয়েও আমরা অনেক মানে ভাড়া বেশি গুনতে হয় আমাদেরকে, যেটা কিনা আমাদের জন্য, আমাদের পকেটের জন্য খুব মানে বেগতিক অবস্থা। আমরা যারা মানে মধ্যবিত্ত যারা আছি তাদের জন্য খুব খারাপ একটা বিষয় এটা, যে অল্প দূরত্বে গিয়েছি, এখান থেকে আমি সামান্য বনানী যাই আমাকে 200, 250, 300 টাকা গুনতে হয়। মিটারেই যাচ্ছে, কিন্তু আমরা দেখতেছি যে মিটারেই যাচ্ছে, কিন্তু হচ্ছে কি যে এখানে আমরা মানে বেশি ভাড়া গুনতে হচ্ছে আমাদেরকে, যেটা কিনা আমাদের জন্য খুব মানে পেইনফুল একটা বিষয়। মানে যেমনটি মামুন যেমনটি শুনছিলেন যে মিটার টেম্পারিং, আসলে এই বিষয়টি কিন্তু খুবই জটিল একটি বিষয়, এবং এটা আসলে যাত্রীদের জন্য কিন্তু একটা ভয়ানক একটি বিষয়। কারণ যাত্রীদের পক্ষে ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু তাদের কিন্তু মিটারের দিকে তাকিয়ে থাকা বা মিটারের দিকে ওভাবে খেয়াল করে আসলে যাওয়া সম্ভব না। কিন্তু যেভাবে সূক্ষ্মভাবে এই মিটার টেম্পারিংটা করা হয়, তার ফলে কিন্তু যাত্রীরা আসলে তাদের বাড়তি ভাড়া গুনলেও তাদের কিন্তু ওই সময় আসলে করার কিছু থাকে না। এবং এই মিটার টেম্পারিং রোধে আসলে ওই যে সিএনজি গুলোর প্রতি যে মনিটরিং ব্যবস্থা আসলে আরো গুরুত্বের সাথে নিয়ে আরো জোরদার করার, এই মনিটরিং ব্যবস্থাকে আরো জোরদার করার দাবি জানিয়েছে ভুক্তভোগী সাধারণ মানুষগুলো। তো এই মুহূর্তে চট্টগ্রামের টাইগার পাস মোড়ে আছে সহকর্মী কমল দে। আমরা এখন ওখানের অবস্থা জানতে চলে যাচ্ছি চট্টগ্রামে। ধন্যবাদ লিমন। বন্দরনগরী চট্টগ্রামের সিএনজি অটোরিকশাগুলোকে মিটারে চলাচলে বাধ্য করা হয়েছে। আজকে 16 দিন হলো। আমরা প্রথম দিন দেখেছি পুলিশ যে ধরনের অভিযান চালিয়েছে, এরপরে তার কোনো অভিযান হয়নি। এর ফলে কিন্তু সিএনজিগুলোতে মিটার লাগলো, এখন কিন্তু যাত্রীরা অনেকটা কন্ট্রাক্টে মূলত যাওয়া আসা করছেন, অর্থাৎ মিটার লাগালো, মিটারে তেমন চলাচল হচ্ছে না বলা যায়। এক্ষেত্রে সিএনজি চালকরা বলছেন, যারা যাত্রী রয়েছেন, যাত্রীরা মূলত যেগুলি স্বল্প দূরত্বের সড়ক সেখানে তারা মিটারে যেতে চাইলেও দূরত্ব তারা মিটার যেতে রাজি হয় না। আর এই কারণে তারা মিটার যেতে রাজি হচ্ছে না, এবং তারা বলছেন যদি স্বল্প দূরত্বের মধ্যে মিটারে যাওয়া হয় তাহলে তাদের তেমন লাভ হবে না, এবং তাদের যে মূল যে আয় সেটা হবে না। আর এই কারণে তারা অনেকটা কন্ট্রাক্ট বেসিস, অর্থাৎ যারা চুক্তিভিত্তিকভাবে তারা কিন্তু এই সিএনজিগুলি চলাচল করছে। আপনি জানেন চট্টগ্রামে প্রায় সিএনজি রয়েছে 13,000 অনুমোদন রয়েছে। গত 30 তারিখ থেকে কিন্তু সড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন 1 ফেব্রুয়ারি থেকে সবগুলি মিটারে চলাচল করতে হবে। প্রথম দিনে প্রায় পুলিশের পক্ষ থেকে 1,500 থেকে 2,000 মামলা দেওয়া হয়েছিল। এরপর থেকে আমরা দেখেছি কিন্তু অভিযান স্থগিত হয়ে গেছে। এরকম মাঝে মাঝে সংবাদকর্মীদেরকে দেখলে কিন্তু পুলিশ অভিযান শুরু করে, এবং সংবাদকর্মীরা চলে যাওয়ার পর কিন্তু আবার সেই অভিযান শেষ হয়ে যায়। এক্ষেত্রে দেখেছি যেমন কার্যকর তেমন কোনো ভূমিকা রাখা যাচ্ছে না, কারণ চালকদের যেমন অভিযোগ রয়েছে তেমনি যাত্রীদের অভিযোগ। যাত্রীরা বলছেন সিএনজি চালকরা মিটারে যেতে চায় না, এবং যে কারণে তারা বাধ্য হয়ে চুক্তিভিত্তিকভাবে যেতে বাধ্য হয়। অপরদিকে সিএনজি চালকরা বলছেন তারা যদি মিটারে গেলে তাদের যে খরচ হয় সেই খরচ
খরচটা উঠে আসে না এবং আর এই কারণে তারা মিটার যেতে চায় না। আমরা দেখেছি কিন্তু পুলিশ শুধুমাত্র যেসব জায়গায় সার্জেন্ট বা পুলিশ যারা রয়েছেন তারা মূলত রাস্তার মোড়ে দাঁড়িয়ে তারা মূলত দেখে যে মিটার চালু আছে কিনা এবং তারা জিজ্ঞেস করে, কিন্তু এর বাইরে তারা কিছু করার থাকে না। এক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা বলছেন যদি যাত্রীরা সচেতন না হয় তাহলে হয়তো তাদের দ্বারা যে এই কর্মসূচিটি সফল হবে না, কারণ যাত্রীরা নিজেরা যদি চুক্তিভিত্তিকভাবে যেতে চায় তাহলে হয়তো তারা কিছু করার থাকে না। কারণ যাত্রীদের যখন জিজ্ঞেস করা হয় অভিযানের সময় যাত্রীরা বলে তারা মিটারে যাচ্ছে, কিন্তু প্রকৃততে দেখা যায় তারা চুক্তিভিত্তিকভাবে যাতে মিটারে যেতে চায় না। অর্থাৎ যাত্রী এবং যে চালক দুই পক্ষেরই সংকটের মুখে কিন্তু যে সরকারের যে পদক্ষেপ যে মিটারে চলাচল করা তা অনেকটা অকার্যকর অবস্থা রয়েছে। আমরা জানি যে 13,000 সিএনজির কিন্তু অধিকাংশই মিটার লাগানো হয়েছে, কিন্তু যেরকম খরচ করে 2 থেকে 3,000 টাকা খরচ করে এই মিটার লাগানো হয়, কিন্তু এই মিটারকে যে কার্যকর করার যে উদ্যোগ সেই উদ্যোগটা তেমনভাবে বাস্তবায়ন হচ্ছে না। প্রথম দিন যে অভিযান চলেছিল সেই অভিযানে এখন পর্যন্ত প্রায় প্রথম দিনে 1,500 থেকে 2,000 মামলা দায়ের করা হয়েছিল সিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। এরপর কিন্তু তেমন আর কোনো মামলা বা কিছু হয়নি। অর্থাৎ সংবাদকর্মীরা আসলে বা তখনই কিন্তু পুলিশ সদস্যরা এই ধরনের অভিযান শুরু করে, সংবাদকর্মীরা চলে যাওয়ার পর আর তেমন আর অভিযান হয় না। অর্থাৎ বলা যায় মিটার চালু হলো কিন্তু যাত্রী কিংবা এবং চালকদের যোগ সাজসের কারণে এই মিটার অকার্যকর। তো এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রাম থেকে সিএনজি অটোরিকশা মিটারে চলাচল যে অভিযান তার সর্বশেষ। দর্শক, রাজধানীর শেওড়াপাড়া থেকে সহকর্মী রাশেদ লিমন এবং চট্টগ্রামের টাইগার পাস থেকে যোগ দিয়েছিলেন কমল দে। জানাচ্ছিলেন যে সিএনজি অটোরিকশা মিটারে চলাচল বাধ্যতামূলক করা হলেও কিন্তু এখনো মিটারে চলছে না এবং অতিরিক্ত ভাড়াও আদায় করা হচ্ছে। যাচ্ছি পরের সংবাদে। এদিকে আসছে 20 ফেব্রুয়ারি থেকে ট্রেনে চলাচলকারী বিভিন্ন রুটের যাতায়াতকারীদেরও গুনতে হবে বেশি ভাড়া। সেবার মান না বাড়লেও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির প্রেসক্রিপশন অনুযায়ী 3 বছরের মাথায় 7.23% হারে ভাড়া বাড়িয়েছে রেলওয়ে। এর অংশ হিসেবে যাত্রীদের সর্বনিম্ন 20 থেকে সর্বোচ্চ 150 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া গুনতে হবে। সবশেষ 2012 সালে 50% হারে ভাড়া বাড়ানো হয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নানা অনিয়ম, অব্যবস্থাপনা এবং দুর্নীতি নিয়ে রেলওয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই। নানা সমস্যার কারণে যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। তারপর 2012 সালের 1 অক্টোবর 50% ভাড়া বাড়ানো হয়েছিল। ভাড়া বাড়ানোর সময় সেবার মান বাড়ানোর যে অঙ্গীকার করা হয়েছিল তা পায়নি যাত্রীরা। বিশেষ সিটে সার্ফোকা সিটগুলো ভালো হয় না, কিছু সিট ভাঙা থাকে। বাথরুমের অবস্থা ভালো না, অনেক সময় সিটে একটু সমস্যা দেয়, প্রবলেম। ট্রেনের সার্ভিস তো আরো ভালো হওয়া উচিত, যেরকম সার্ভিস এরকম আইলে সিট পাওয়া যায় না, ব্ল্যাকে টিকিট বিক্রি করে। রেল কর্মকর্তারা জানান বিগত 2011-12 অর্থ বছর রেল পরিচালনা ব্যয় 260% হলো এডিবির প্রস্তাবনা অনুসরণ করে পরের অর্থ বছরে তা 194% নামিয়ে আনা হয়। তাই লাভ ক্ষতি সমন্বয় করতে এডিবির প্রেসক্রিপশন অনুযায়ী এবার বাড়ানো হলো ট্রেনের ভাড়া। রেলের কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং রেল পরিচালনার ব্যয় বৃদ্ধির কারণে ভাড়া বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয় এবং তা আগামী 20 ফেব্রুয়ারি 2016 থেকে কার্যকর হবে। 20 ফেব্রুয়ারি থেকে কার্যকর বর্ধিত ভাড়া হিসেবে সুবর্ণ এক্সপ্রেসের শীততাপ নিয়ন্ত্রিত কক্ষের যাত্রীদের 673 টাকার পরিবর্তে 725 টাকা, শোভন শ্রেণীর যাত্রীদের 353 টাকার পরিবর্তে 380 টাকা, মহানগর প্রভাতী, গদুলি এবং তুন্না নিশিতার শোভন শ্রেণীর যাত্রীদের 320 টাকার পরিবর্তে 345 টাকা দিতে হবে। একই পদ্ধতি অনুসরণ করে বাড়ানো হয়েছে সবগুলো যাত্রীবাহীর ট্রেনের ভাড়া। বর্তমান বাজার মূল্য কথা বিবেচনা করে প্রতিটি জিনিসই ঊর্ধ্ব মূল্যে ক্রয় করতে হচ্ছে। সে আর আলোকে আমাদের এই ভাড়া বৃদ্ধি, বর্তমানে আবার নতুন করে ভাড়া বৃদ্ধি করা ছাড়া কোনো গতান্তর নেই। যাত্রীদের পাশাপাশি পণ্য এবং কন্টেনার পরিবহনও ভাড়া বেড়েছে। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা কমলাপুর আইসিডিতে পাঠানো 20 ফুট সাইজের কন্টেনারের ভাড়া 15,000 টাকার পরিবর্তে 16,100 টাকা, 40 ফুট সাইজের কন্টেনারের ক্ষেত্রে ভাড়া 21,000 টাকার পরিবর্তে 22,600 টাকা দিতে হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কেরানীগঞ্জের পর এবার গাজীপুরে মুক্তিপণ না পেয়ে হত্যা করা হলো 4 বছরের এক শিশুকে। অপহরণের 2 দিন পর গতকাল সন্ধ্যায় কাশিমপুর এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। আর পুলিশ বলছে জড়িতদের আটকের চেষ্টা চলছে। 4 বছরের শিশু সোলাইমানকে হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
পুলিশ জানায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আউটপাড়া এলাকায় স্ত্রী সন্তান নিয়ে থাকতেন ভাঙাড়ি মালের ব্যবসায়ী মোকারম হোসেন। শনিবার বিকেল থেকে তার 4 বছরের ছেলে সুলাইমান নিখোঁজ হয়। পরে মোবাইল ফোনে 1.5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ঘটনার পরদিনই জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করলে অভিযানে নামে পুলিশ। 2 দিন পর সোমবার সন্ধ্যায় কাশিমপুর এলাকায় একটি জঙ্গলে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নির্মল প্রথম আমার জামাই নাম্বারে আইতে 10টা-11টা বাজে তখন ফোন দিচ্ছে। দেওয়ার পরে কইছে যে তোমার বাবু হারাইছে। হ্যাঁ আমার বাবু হারাইছে, তোমার বাবু আছে সুস্থ আছে, তুমি যদি কাল 1.5 লক্ষ টাকা দিতে পারো তাহলে তোমার বাবু পাবা, কালকে দিন সময় নল তোমার বাবু নাচ পাবা তুমি। নির্মলে নিয়ে হারাইছে, নির্মলের কত হাত ধরছি পাও ধরছি বাবা ডাকছি বাপ দাবি দিছি আমার বাবাটারে বাহিরি দেন। বাপের কাছে বলে টাকা পয়সা চাইছি, লোন তুলে দিতে কইছেন, দিছে না কারণে হ্যাঁ জিদ দে এই বাচ্চা নিয়ে গেছে। এদিকে সোলাইমানের মৃত্যুতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। শিশু বাচ্চাকে যারা এরকম মারে তাদের চরম শাস্তি এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া উচিত। আমার সন্তানটাকে এরকম করতে পারতো না, আমি এর বিচার চাই, ফাঁসি চাই। খুব তাড়াতাড়ি দৃষ্টান্তমূলক শাস্তি আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি করতেছি। এটা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। তবে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানায় পুলিশ। সময় সংবাদ, গাজীপুর। রাজশাহীতে 2 কিশোরকে নির্যাতনের ঘটনা সুরাহা না হতেই আবারও পবাতেই গণপিটুনিতে যুবক মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রাতে দর্শনপাড়া ইউনিয়নে চোর সন্দেহে গণপিটুনির পর হাসান নামে একজনের মৃত্যু হয় বলে জানা গেছে। পুলিশ বলছে রাত 2টার দিকে বাকশোল গ্রামের একটি মুদি দোকানে তালা ভাঙার আওয়াজ পেয়ে স্থানীয়রা আটক করে হাসানকে। পরে তাকে গ্রাম পুলিশের হাতে তুলে দেয় তারা। এরপর গ্রামের একটি ক্লাব ঘরে আটকে রেখে তার উপর রাতভর নির্যাতন চালায় গ্রাম পুলিশ সদস্যরা। ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে পুলিশ লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা। তদন্ত করে যা জানলাম, রাত্রে যে দোকানে পার্শ্ববর্তী দোকানে ঢুকেছিল এলাকাবাসী ধরে হয়তো সেখানে 2-1টা মারধর করতেও পারে, করে চৌকিদার দফাদারের হাতে হ্যান্ড ওভার করছে। চৌকিদার দফাদার নিয়ে যাওয়ার পর এখন সকালবেলা এখানকার স্থানীয় চেয়ারম্যান বলছে তার কাছে নিয়ে গেছে, তখনও সে জীবিত ছিল, চেয়ারম্যান হসপিটালে পাঠিয়েছে, পথে মারা গেছে। রাজধানীর মোহাম্মদপুরের একটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে নবজাতক বদলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি তাদের জীবিত ছেলে শিশু বদল করে দেয়া হয়েছে মৃত মেয়ে শিশু। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ঘটনাটি নিছক ভুল বোঝাবুঝি। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। প্রসব বেদনা উঠলে দ্বিতীয়বারের মতো সন্তান সম্ভবা পারভিন আক্তারকে মঙ্গলবার ভোরে ভর্তি করা হয় মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে। সাধারণ মানুষের কাছে সরকারি হাসপাতালটি মা ও শিশু পরিবার পরিকল্পনা স্বাস্থ্যসেবা হাসপাতাল হিসেবে পরিচিত। পারভিনের স্বামীর অভিযোগ, হাসপাতালে আনার সময় প্রসব বেদনা ছাড়া আর কোনো জটিলতা ছিল না তার স্ত্রীর। এমনকি স্বাভাবিক প্রসব করানোর জন্য নির্ধারিত কক্ষে নেওয়ার আগেও হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে কোনো জটিলতার কথা জানায়নি। এছাড়া আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার মাধ্যমে তারা আগেই জানতেন যে পারভিন দ্বিতীয়বারের মতো ছেলে সন্তানের মা হচ্ছেন। তার উপর প্রসবের পরপরই লেবার রুম থেকে বের হওয়া একজনের মাধ্যমে পারভিনের সঙ্গে আসা এক নারী জানতে পারেন প্রসূতির ছেলে হয়েছে। মুহূর্তেই ছড়িয়ে যায় এ সুখবর। হাজব্যান্ড ফোন দিছে, দিয়া বলতেছে যে ছেলে হয়েছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, আসতেছেন। আমি আইসা হাসপাতালের নিচে আইসা পরে পাইছি, জিজ্ঞাসলাম কি খবর। ছেলে জন্মের খবর শুনে ওষুধ কিনতে যান পারভিনের স্বামী শামসুল ইসলাম। ফিরে এসে জানতে পারেন ছেলে নয় তার স্ত্রী মৃত মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন। 3টি যুক্তি দেখিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের এ দাবি নাকচ করে শামসুল ইসলাম বলছেন তার সন্তান বদলানো হয়েছে। এই বাচ্চা আমার না, আমার বাচ্চা সুস্থ এবং আমার বাচ্চা ছেলে হওয়ার কথা ছেলেই হয়েছে। এটা আমার অভিযোগ যে এখানে কোনো রকম একটা দুর্নীতি হয়েছে, যে হয়তোবা কোনো আয়া বা নার্সেরা বা এই ধরনের দুর্নীতি করতে পারে, যে বাচ্চা পাল্টাইতে পারে। কারণ হচ্ছে আমার বাচ্চা হওয়ার কথা ছেলে, সেখানে বলছে মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পরে বলছে আবার মৃত হয়েছে। যে নারী আত্মীয়ের মাধ্যমে ছেলে হওয়ার খবর জানতে পারেন শামসুল, কথা হয় তার সঙ্গেও। কথা বলতে ভয় লাগছে জানিয়ে তিনি জানান সে সময় তিনি ভুল শুনেছিলেন কিনা তা নিশ্চিত নন। তবে এরপরও পারভিনের স্বামীর বিশ্বাস তার সন্তান বদল হয়েছে। যে ভুল মানে আমারই হতে পারে কিংবা ওনারই হতে পারে, ভুল তো মানুষেরই হয়। অভিযোগ তো অবশ্যই আছে, কারণ আমার 3 রকম কথা।
প্রথম বলছে ছেলে, তারপরে হয়েছে মেয়ে, তারপরে মৃত। সেটা তো আপনি আত্মীয় এখন মৃত, হ্যাঁ, কিন্তু উনি তো বলতেছে ভুল করছে। উনি ভুল করছে, উনি ভুল কিভাবে করবে? ওনাকেও তো একজনে বলছে, যে কেউ একজনে বলছে, হাসপাতালের কেউ না কেউ বলছে। এদিকে হাসপাতালের পরিচালক পুরো ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে অভিহিত করেছেন। আমাদের কোনো নার্সের সাথে দেখাও হয়নি, কথাও হয়নি। আয়া এসছে কাপড় নেওয়ার জন্য, সে কাপড় নিয়ে গেছে, কারণ বেবিটাকে র্যাপ করতে হবে। আয়া এসছে একটা স্লিপ দেওয়ার জন্য, কারণ মাটা ঢোকার পর থেকে কিছু ওষুধপত্র খরচ হয়েছে, সেই ওষুধের স্লিপটা দেওয়ার জন্য। এছাড়া কোনো ইন্টারাকশন হয়নি। এটা পুরোপুরি একটা ভুল বুঝাবুঝি। আমাদের ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু নিরুপায় ছিলেন তারা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। চট্টগ্রামের রাউজানে 2 ভাইকে হত্যার দায়ে আরেক ভাইকে ফাঁসির আদেশ। নিহতদের মা সহ 14 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায়। এবং বেশিরভাগ খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল থাকায় নিয়ন্ত্রণে মূল্যস্ফীতি। এ সুযোগে অর্থনীতিকে গতিশীল করতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। আবারও ব্যয় বেড়েছে ঢাকা চট্টগ্রাম 4 লেন মহাসড়ক প্রকল্পের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 626 কোটি টাকার ব্যয় বাড়ানোর প্রস্তাব পাশ হয়। এই নিয়ে তৃতীয় দফায় প্রকল্পটির খরচ বাড়ল। এর ফলে প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩,৯০০ টাকা। নির্মাণ কাজ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল সাংবাদিকদের একথা জানান। এছাড়া মালিবাগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 456টি ফ্ল্যাট নির্মাণ, 219 কোটি টাকা বাংলাদেশ পুলিশের 12টি ব্যারাক নির্মাণ, 222 কোটি টাকা ব্যয়ে রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটার নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়া হয়। কিছু রাস্তা আমাদের এখন ডাইভার্সন করতে হয়েছে, সেখানে নতুন রাস্তা নতুন জায়গায় একবার করতে হয়েছে। সেই সমস্ত কারণগুলো হলো মৌলিক কারণ ব্যয় বাড়ার জন্য। আর ব্যয় বেড়েছে 20%। এত লম্বা সময় ধরে কাজ শুরু করে পরে আমার মনে হয় দিস ইজ অল রাইট। ইন টোটালিটি 30% বেড়েছে একের প্রথম দিন থেকে, যখন জাস্ট আইডিয়াটা কনসিভ করেছিলাম। ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়াম ব্লুম বার্নিকার্ট আশা প্রকাশ করেছেন অভিজিতের হত্যাকারীরা খুব দ্রুতই ধরা পড়বে। সকালে মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমরা জানি তদন্ত চলছে, পুলিশের সহযোগিতামূলক আচরণে আমরা সন্তুষ্ট। আশা করছি একটা ইতিবাচক ফলাফল বেরিয়ে আসবে এবং অভিজিতের হত্যাকারী ধরা পড়বে, ন্যায় বিচার নিশ্চিত হবে। রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগে আদাবর থানার এসআই রতন কুমার হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4 অভিযোগ আমলে নিয়ে এই পরোয়ানা জারি করেন। গত 31 জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে অভিযুক্ত পুলিশ সদস্য লাঞ্ছনার ঘটনা ঘটায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। আর স্থানীয়রা জানায় ওই ছাত্রী আদাবর থানার এক যুবদল নেতা সজীব আহমেদ রানার স্ত্রী হওয়াতেই তাকে হয়রানির শিকার হতে হয়। এ ব্যাপারে অভিযোগ করতে গেলে তা নিতে অস্বীকৃতি জানায় আদাবর থানা পুলিশ। পরদিন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা করা হয়। পরে আদালত এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব রাজনৈতিক দলের ওপর জেল জুলুম দমনপীড়ন চালিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করতে চায় আওয়ামী লীগ। সকালে রাজধানী নয়াপল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। আওয়ামী লীগ সরকার কর্তৃত্ববাদী হয়ে ওঠার কারণেই দেশে উগ্র জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের উত্থান ঘটছে বলেও অভিযোগ করেন তিনি। এই দেশে রাজনীতিবিদদের সম্মান নষ্ট করছে আরেকটি তথাকথিত রাজনৈতিক দল। এটার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে একটি মাত্র দল থাকবে, আর কেউ থাকবে না। তারা এই দেশকে তারা শাসন করবে, তারা এই দেশকে লুণ্ঠন করবে। এটা তাদের পৈতৃক একটা সম্পত্তি হয়ে দাঁড়ায়। এটাই তো রাজনীতির বিজ্ঞান। আপনি যখনই চতুর্দিক বন্ধ করে দেবেন তখন স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু এই ধরনের উগ্রতা সন্ত্রাসের জন্ম নেবে। যদি আওয়ামী লীগ সেটা করতে চায়, তার অর্থ হচ্ছে যে আওয়ামী লীগ চায়
যে এই দেশে জঙ্গিবাদ এবং উগ্রবাদ বা সন্ত্রাসবাদের জন্ম হোক, এবং সেই কারণেই আজকে তারা ব্যর্থ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রক্ষা করতে। এদিকে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন না হলে বিএনপির সংকট কাটবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরো বলেন, বিএনপি সংঘাতময় রাজনীতিতে বিশ্বাসী, সমঝোতায় বিশ্বাসী নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত পরশুদিন বলেছেন যে কাউন্সিলের মাধ্যমে বিএনপির সংকট উত্তরণ ঘটবে। এটির মাধ্যমে তিনি স্বীকার করে নিয়েছেন বিএনপি সংকটে আছে। তবে আমি বলবো কাউন্সিলের মাধ্যমে বিএনপির সংকট কাটবে না। যদি কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন না হয় তাহলে বিএনপির সংকট কখনো কাটবে না। বাংলাদেশকে শান্তির পথে ফিরিয়ে আনতে হলে এদেশ থেকে পাকিস্তানে রেখে যাওয়া জঞ্জাল দূর করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর তোপখানা রোডে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় জঙ্গিবাদের মদতদাতা বিএনপি জামায়াতকে রাজনীতি থেকে নিষিদ্ধ করারও আহ্বান জানান তিনি। বাংলাদেশকে শান্তির বাংলাদেশ করতে, নিরাপদ বাংলাদেশ করতে সাম্প্রদায়িকতার, জঙ্গিবাদের, আগুন সন্ত্রাসের জঞ্জালগুলো আমাদের ছেড়ে ফেলে দিতে হবে। এই জঞ্জালকে যারা রক্ষা করে, যারা আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তারাও কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য অনুপযুক্ত। সুতরাং আমি তাই বারবার বলি, জামাতকেও নিষিদ্ধ করতে হবে, বিচারাচার করতে হবে, ঠিক তেমনি জঙ্গি খালেদা জিয়ারও বিচারাচার করতে হবে। 2 দিন বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হতে শুরু করেছে আন্তঃব্যাংক এটিএম সেবা। সকাল থেকে এক ব্যাংকের গ্রাহক এটিএম এর মাধ্যমে অন্য ব্যাংকে লেনদেন করতে পারছেন। তবে ইস্টার্ন ব্যাংকের গ্রাহকরা শুধুমাত্র ইস্টার্ন ব্যাংকের বুথেই লেনদেন করতে পারছেন। গতকাল এটিএম বুথে বাধ্যতামূলকভাবে এন্টি স্কিমিং ও পিন শিল্ড ডিভাইস রাখার বিষয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে আন্তঃব্যাংক এটিএম বুথ সেবা চালু হয়। এদিকে আগামী 1 মাস বুথগুলো মনিটরিং করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা। যেই সব এটিএম বুথে এই ঘটনা ঘটেছে সেখানে পরিদর্শন করেছে, ইন্সপেকশন করেছে এবং তারা রিপোর্ট তৈরি করছে, রিপোর্ট দিচ্ছে। তো ইতিমধ্যে টিমগুলো নিয়ে আমরা বসেছি, আলোচনা করেছি। সার্কুলার আগেও ছিল কিন্তু প্রতিপালন ঠিকমতো করে নাই। আমাদের এখানে সেন্ট্রালি ভিজিলেন্স টিমও আমরা তৈরি করব যাতে র্যান্ডম চেক করে, এবং প্রত্যেকটা ব্যাংকে বলা হয়েছে যে তাদের একটা পরিদর্শন টিম থাকবে যারা র্যান্ডমলি বুথগুলো চেক করবে এবং বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন দেবে। তারা সেই মাসে কতগুলা ব্যাংক পরিদর্শন করলো, কতগুলা বুথ পরিদর্শন করলো এবং সেখানে কতটুকু কি পেলো ইত্যাদি আমাদেরকে দিতে হবে। রাজধানীর দক্ষিণ অংশ আলোকিত হচ্ছে এলইডি বাতিতে। স্বচ্ছ আলো নিশ্চিত করতেই সোডিয়াম বাতির পরিবর্তে এই বাতি লাগানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজধানীবাসী বলছেন, এলইডি বাতি লাগানোর ফলে আগের চেয়ে পথ চলতে সুবিধা হচ্ছে তাদের। পরিবেশ বান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় শুধু সড়কগুলোতে নয়, রাজধানীর সর্বত্র এলইডি বাতি ব্যবহারের পরামর্শ বিদ্যুৎ বিশেষজ্ঞদের। ফখরুল শাহিনের রিপোর্ট। রাজধানীর সোনারগাঁও মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত নতুন লাগানো সড়ক বাতিগুলোর নাম এলইডি। ডিএসসিসি বলছে, যেখানে সাধারণ বাতি প্রতি ওয়াটে 50 লুমেন আলো দিতে পারে, সেখানে এই বাতিগুলো আলো দেয় 100 লুমেন। অর্থাৎ এলইডি অন্যান্য বাতির অর্ধেক বিদ্যুৎ খরচ করে। নগরবাসী বলছেন, এলইডি বাতিতে বেশি স্বস্তি বোধ করছেন তারা। আগের যে লাইটগুলো ছিল এগুলা পুরোপুরি স্বচ্ছ ছিল না। এটা লাগানোর কারণে আমাদের রাস্তায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো আছে, যেটার কারণে আমরা বিভিন্ন রকমের প্রবলেম থেকে মুক্তি পাচ্ছি, যেমন হোঁচট খাওয়া, তারপর ছিনতাই, চুরি, ডাকাতি, ছেলেদের থেকে ডিস্টার্ব হওয়া। একটা নির্দিষ্ট এরিয়া না, টিএসসি পর্যন্ত না, পুরো ঢাকা শহরেই কিন্তু আমাদের এই লাইটটা দেওয়া উচিত। ডিএসসিসি বলছে, রাজধানীতে ফ্লাইওভার নির্মাণের ফলে এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ায় যেসব স্থানে কোনো সড়ক বাতি নেই, সেই সব এলাকায় লাগানো হচ্ছে এই বাতি। যদি কোথাও আলোর স্বল্পতা থাকে সেটা বাড়িয়ে দেওয়া যাবে, আলোর বেশি পরিমাণে হয়ে থাকে সেটা যদি কমিয়ে নিয়ে আসার প্রয়োজন মনে করি, আমরা সেখান থেকে কমিয়ে নিয়ে আসতে পারবো। অর্থাৎ টোটাল
কন্ট্রোলটা আমাদের নগর ভবন থেকে হবে টোটাল শহরে। বিশেষজ্ঞরা বলছেন কার্বন নিঃসরণ কম হওয়ায় এই বাতি ব্যবহারে কমবে রাজধানীর উষ্ণতা। আজকে তো পৃথিবী প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে, বিশেষ করে জ্বালানি এবং কয়লা ভিত্তিক জ্বালানি, এবং আমরা যত লাইট জ্বালাচ্ছি ততই কিন্তু উষ্ণতা বাড়ছে। একই লাইট অল্প বিদ্যুতে যদি আমি পাই সেটি হচ্ছে বেস্ট। 100 ওয়াট একটা বাল্ব জ্বালাই, আমাকে চিন্তা করতে হবে 100 ওয়াট যে পরিমাণ আলো দেয় ঠিক ছোট্ট একটা পরিমাণ 1 ওয়াট দিয়ে পাই কিনা, সেই ক্ষেত্রে হচ্ছে এলইডি। ডিএসসিসি জানায় 21 কোটি টাকা ব্যয়ে আগামী এপ্রিলের মধ্যে প্রায় 2700 এলইডি বাতি রাজধানীর ধানমন্ডি, পান্থপথ, শাহবাগ, গুলিস্তান, সদরঘাট ও বেড়িবাঁধ এলাকার সড়কগুলোতে লাগানো হবে। পরে পর্যায়ক্রমে 32,000 বাতি লাগানো হবে পুরো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। আর নগর ভবন থেকে রিমোট টার্মিনাল ইউনিট RTU এর মাধ্যমে সার্বক্ষণিক এই বাতিগুলো নিয়ন্ত্রণ করা হবে বলে জানায় ডিএসসিসি। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানে রূপান্তর হলে পাল্টে যাবে রংপুর অঞ্চলের আর্থসামাজিক চিত্র, সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থানের। সালের মধ্যে $500 কোটি তথ্য প্রযুক্তি ও সফটওয়্যার রফতানির লক্ষ্যমাত্রা পূরণে $100 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক। রাজধানীর কৃষিবিজ্ঞান ইনস্টিটিউটে কানেক্টিং স্টার্ট আপস বাংলাদেশ প্রতিযোগিতার বাছাই পর্বের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেন তিনি। এ সময় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, 90-এর দশকে তৎকালীন সরকারের অদূরদর্শিতার কারণে সাবমেরিন ক্যাবলে যুক্ত না হয়ে দেশ 20 বছর পিছিয়ে গেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, স্ট্যাটার্স আপ প্রতিযোগিতায় বিজয়ী শীর্ষ 10টি প্রতিষ্ঠানকে জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে 1 বছরের জন্য বিনামূল্যে জায়গা বরাদ্দ দেওয়া সহ সার্বিক সহায়তা দেওয়া হবে। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে আমরা চট্টগ্রামের রাউজানে 2 ভাইকে হত্যার দায়ে আবুল কালাম নামে অপর এক ভাইকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সকালে দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউজ্জামান এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে 2013 সালের 23 জুলাই রাউজানের সুলতানপুর এলাকার আবু সুফিয়ান ও আবু মোর্শেদ আজাদকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় রাউজান থানায় বড় ভাই আবুল কালামকে আসামি করে মামলা করেন আবু সুফিয়ানের স্ত্রী সুলতানা বেগম। পরে ওই বছরের 30 অক্টোবর আবুল কালামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। নিহতদের মা সহ 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ মামলার রায় ঘোষণা করেন আদালত। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকাল 8টার দিকে প্রশাসনিক ভবনের সবগুলো গেটে তালা লাগিয়ে দেন তারা। এরপর কলেজ ক্যাম্পাসের গোল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ব্যবসায়ী ফারুককে দ্রুত গ্রেফতারের দাবি জানান। অন্যথায় লাগাতার আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভধরা। তাদের অভিযোগ, গত রোববার রাতে কথা কাটাকাটির জেরে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয় ব্যবসায়ী ফারুক ও তার লোকজন। 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু আমাদের প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি। আর এর জন্য আজকে আমরা এখানে আবার কর্মসূচি অবস্থান করেছি। মেডিকেল স্টুডেন্ট উপর যারা হামলা করছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থা, কঠোর দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা যেন গ্রহণ করা হয়। পরবর্তীতে যেন এরকম তারা সাহস না করে। যতক্ষণ পর্যন্ত তার এই গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। গাজীপুরে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে। র্যাবের দাবি, বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে। গতরাতে টঙ্গীর নৌবন্দর এলাকায় এই ঘটনা ঘটে। র্যাব জানায়, নৌবন্দর এলাকার পুলিশের তালিকাভুক্ত একাধিক মামলার আসামি জুয়েল অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তারা। র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলি ছোড়ে জুয়েল। এক পর্যায়ে র্যাবও পাল্টা গুলি ছুড়লে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে লাশ উদ্ধার করে টঙ্গী থানায় রাখা হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি জব্দ করে র্যাব। নিহত জুয়েলের নামে হত্যা ও অস্ত্র মামলা সহ বেশ কিছু মামলা রয়েছে বলে জানানো হয়েছে। মুক্তিযোদ্ধা তারামন বিবি বীর প্রতীক গুরুতর অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল বিকেলে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে তাকে ভর্তি করা হয়। তারামন বিবির ছেলে আবু তাহের জানান, হঠাৎ করে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে গতকালের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এছাড়া এই মুক্তিযোদ্ধার পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের চিকিৎসা সেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে বলে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে। তারামন বিবির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার সাইফুল বারীকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আমি নারী মুক্তিযোদ্ধা, আমি অনেক কষ্ট করে দেশ স্বাধীন করছি। আমি বেঁচে থাকবার চাই, আমি অকালে জয়রা বড় চাই না, আমি অকালে বড় চাই না। সরকারের কাছে আমি দাবি করি যে আমার মার জন্য ভালো একটা চিকিৎসা প্রয়োজন, যাতে বাইরে একটা চিকিৎসা করতে পারে। বক্ষব্যাধি বিশেষজ্ঞ, স্নায়ুরোগ বিশেষজ্ঞ, মেডিসিন স্পেশালিস্ট, হৃদরোগ বিশিষ্টের বিভাগীয় প্রধানদেরকে দিয়ে একটা বোর্ড করে দিয়েছি। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত সকল দায় দায়িত্ব আমরা পালন করব। দর্শক, এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেলে আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, সিসিইউতে ভর্তি আছেন বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি বীর প্রতীক। গতকাল বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজের সিসিইউতে তাকে ভর্তি করা হয়েছে। তিনি শ্বাসযন্ত্রের সমস্যার কারণে বা শ্বাসকষ্টের সমস্যার কারণে এখানে ভর্তি হয়েছেন এবং ভর্তি হওয়ার পর থেকেই তার চিকিৎসা কার্যক্রম চলছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে আসলে গতকাল ভর্তি হওয়ার সময় যে অবস্থা ছিল তার কিছুটা উন্নতি হয়েছে। আপনারা জেনেছেন যে ইতিমধ্যেই এই বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ 3 সদস্য বিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করেছেন, যেটার প্রধান রয়েছেন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার সাইফুল বারী এবং আরও 3 জন সদস্য রয়েছেন এবং তাদের তত্ত্বাবধানেই আসলে এখানে এই বীর মুক্তিযোদ্ধার মহিষী নারীর চিকিৎসা চলছে। এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এখানকার যে পরিচালক আছেন তিনি জানিয়েছেন যে এই রোগীর চিকিৎসার জন্য যত ধরনের ব্যয় দরকার বা পরীক্ষা নিরীক্ষা বা ওষুধ যা দরকার সবকিছুই হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি সিসি ইউনিটের সামনে। তো এই মেডিকেল বোর্ডের যে 3 জন সদস্য রয়েছেন, এখানকার একজন সদস্য ডাক্তার জাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক রেসপিরেটরি মেডিসিন বিভাগের, তিনি আমাদের সাথে আছেন। আমরা তার কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে তারামন বিবির এখনকার শারীরিক অবস্থাটা কি, স্যার যদি একটু আমাদের বলেন। বর্তমানে তারামন বিবির শারীরিক অবস্থা গতকালের চেয়ে আজকে ভালো আছে, তবে ওনার অলওয়েজ অক্সিজেন দিয়ে সাপোর্ট দিয়ে রাখা হচ্ছে। ওনার সমস্যা আসলে পোস্ট টিবি ব্রঙ্কাইটিস উইথ ফাইব্রোসিস উইথ কল পালমোনারি উইথ হাইপারটেনশন উইথ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর রোগে ভুগতেছে আর কি। তা আমরা যথাসাধ্য ট্রিটমেন্টের চেষ্টা করতেছি। আমরা মেডিকেল বোর্ড যে করা হয়েছে, মেডিকেল বোর্ডের ডিসিশন হয়েছে যে তাকে ভালো চিকিৎসার জন্য আমরা জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট মহাখালীতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। চিকিৎসক যেটা বলছিলেন যে আসলে তার উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড ইতিমধ্যেই একটি সিদ্ধান্ত নিয়েছেন। তারা তাকে ঢাকার যে জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল রয়েছে সেখানে রেফার করেছেন এবং তাকে সেখানেই পাঠানো হবে উন্নত চিকিৎসার জন্য। তো এই ছিল আসলে বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি বীর প্রতীকের যে চিকিৎসা চলছে তার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, আপনারা যেমনটা জানলেন যে বীর মুক্তিযোদ্ধা তারামন বেবি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। চলে যাচ্ছি পরের খবরে। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর এম ওয়াজেদ মিয়ার ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুরে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সংগঠন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টর ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট, ডক্টর ওয়াজেদ স্মৃতি সংসদ এবং রংপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সকালে মরহুমের গ্রামের বাড়ি পীরগঞ্জের ফতেহপুরে যান। সেখানে ডক্টর ওয়াজেদের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন তারা। এরপর মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগের একমাত্র সৈয়দপুর বিমানবন্দরটি নেপাল ভুটানের ট্রানজিট সহ আন্তর্জাতিক মানে রূপান্তর করা হলে পাল্টে যাবে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য সহ আর্থসামাজিক চিত্র, সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থানের, এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা। তাদের মতে এখান থেকে বুড়িমারি স্থলবন্দর এবং নেপাল ভুটানের দূরত্ব কাছাকাছি হওয়ায় বিনিয়োগ বাড়বে। নীলফামারীর প্রতিনিধি সাকির হোসেন বাদলকে সঙ্গে নিয়ে শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। শিল্পনগরী সৈয়দপুরে ঝুট কাপড়ের গার্মেন্টস, গরু মহিষের হাড় ও শিং দিয়ে বোতাম শিল্প, লেদ শিল্প সহ ক্ষুদ্র ও মাঝারি ধরনের শিল্প কারখানা রয়েছে শতাধিক।
এসব শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে ভারত, ভুটান, নেপাল সহ বিভিন্ন দেশে। কিন্তু যোগাযোগ ব্যবস্থার অনগ্রসরতার কারণে ব্যবসায়ীরা এসব মালামাল সঠিক সময়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এ কারণে তারা চাচ্ছেন এখানকার বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে রূপান্তর করা। জুট কাপড় থেকে আমরা ট্রাউজার, প্যান্ট, জ্যাকেট এগুলো তৈরি করে স্থলবন্দর দিয়ে রপ্তানি করি, এতে আমাদের অনেক সময় লাগে। যদি আমাদের এটা আন্তর্জাতিক একটা বিমানবন্দর যদি হয়ে যায়, তাহলে আমরা সেই মালটা ইউরোপ কান্ট্রি বলেন, সিঙ্গাপুর বলেন, যেখানে আমরা রপ্তানি করতে পারবো। ব্যবসায়ী নেতারা বলছেন এখানে আন্তর্জাতিক বিমানবন্দর হলে গড়ে উঠবে হোটেল, মোটেল সহ অন্যান্য প্রতিষ্ঠান। শুধু ব্যবসা বাণিজ্য হবে তা না, পাশাপাশি অনেক লোকের কর্মসংস্থান হবে, আত্মসামাজিকতার উন্নয়ন এভাবেই হবে। দাবি করবো যেটা যত দ্রুত সম্ভব এটাকে আন্তর্জাতিক বিমানবন্দর করা হোক। এটা করলে আমাদের সৈয়দপুর সারা নর্থ বেঙ্গলের আমরা উন্নয়ন করতে পারবো। রংপুর বিভাগীয় পর্যায়ের ব্যবসায়ী নেতারাও এর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সৈয়দপুর বিমানবন্দরকে দ্রুত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করার দাবি জানালেন। অবকাঠামোগত সমস্যার কারণে কিন্তু এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটতেছে না। অতএব শিল্প বাণিজ্যকে টেকসই করতে হলে, উন্নয়ন করতে হলে এই অঞ্চলে এই আন্তর্জাতিক বিমানবন্দরটির কোনো বিকল্প নাই। বর্তমানে সৈয়দপুর বিমানবন্দর দিয়ে বাংলাদেশ বিমানের একটি সহ 4টি বিমানে প্রতিদিন প্রায় 300 যাত্রী যাতায়াত করেন। মানিক সরকার, সময় সংবাদ, নীলফামারী। টমেটোর দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ময়মনসিংহের চরাঞ্চলের চাষিরা। বর্তমান বাজার দরে উৎপাদন খরচই উঠছে না বলে জানান তারা। মৌসুমের শুরুতে প্রতি কেজি টমেটো 30 থেকে 40 টাকা পর্যন্ত বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 5 থেকে 8 টাকায়। এদিকে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা বলছেন টমেটোর দাম কমে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। হোসেন আলী তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। সবজি ভান্ডার হিসেবে পরিচিত ময়মনসিংহের চরাঞ্চলে এবার মাচা পদ্ধতিতে টমেটো আবাদ হয়েছে। তাতে বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। টমেটোর দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। গত 15 দিনের ব্যবধানে দাম কমে গেছে কয়েক গুণ। বর্তমান বাজার দরে উৎপাদন খরচই উঠবে না বলে জানান তারা। আর স্থানীয় বাজারে টমেটো নিয়ে বসে থাকলেও দেখা মিলছে না পাইকারের। আগে ক্যারেট বেচছি 500 টাকা, ওখানে ক্যারেট হলে 100 টাকা, 200 টাকা, 250 টাকা, এরকম 100 টাকা খরচা আছে। আমরা ব্যস্ত আছি 4 টাকা 5 টাকা কেজি, আর ঢাকা নিয়ে ব্যস্ত আছে 30 টাকা 25 টাকা কেজি, কিন্তু মাঝখানে টাকা আমরা পাই না। অনেক কৃষকের তোলাই খামাতেছে, কারণ শ্রমের বিনিময়ে এটা তুইলা বাজারজাত করা খরচে আসলে ওইটা আসে না। টমেটো আগে তো 1200 টাকা ক্যারেট বেচতাম, অনেক 100 টাকা ক্যারেট, 150 টাকা ক্যারেট এরকম। আগে তো টমেটো নিলে মনে করেন বাজার হওয়ার লগে লগে বিক্রি হয়ে যেত, এখন তো আর বিক্রি হয় না। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারাও বলছেন টমেটোর দাম কমে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। দাম কমে যাওয়াতে কৃষকেরা অনেক ক্ষতিগ্রস্ত। তারা পোষায় নিতে হলে এই এলাকা থেকে অন্য এলাকায় যদি সরকারি উদ্যোগে মানে পাঠানোর ব্যবস্থা করা যায়, তাহলে আশা করি আগামীতে এই ক্ষতি থেকে তারা বাঁচবে এবং উৎসাহিত হবে আরো বেশি করে করার জন্য। এবছর জেলায় 1500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে টমেটো আবাদ করা হয়েছে। ময়মনসিংহের চরাঞ্চলে বিপুল পরিমাণ সবজি উৎপাদন হলেও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণের অভাবে প্রতি বছরই লোকসান গুনতে হয় এ অঞ্চলের কৃষকদের। এ অবস্থায় একটি পাইকারি সবজির বাজার ও হিমাগার স্থাপনের দাবি স্থানীয়দের। বুড়োরচরের কুষ্টিয়াপাড়া থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সিরিয়ার উত্তরাঞ্চলে বেশ কয়েকটি হাসপাতালে বিমান হামলার ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে ফ্রান্স ও তুরস্ক। হাসপাতাল ছাড়াও সেখানকার বেশ কয়েকটি বিদ্যালয়ে চালানো ওই বিমান হামলায় এ পর্যন্ত শিশুসহ অন্তত 50 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন উল্লেখ করে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক সাহায্য সংস্থা মেডিকেল সান্স ফ্রন্টিয়ার ও তুরস্ক বিমান হামলার জন্য রাশিয়াকে দায়ী করলেও রুশ স্বাস্থ্যমন্ত্রী ও রাশিয়ায় নিযুক্ত সিরীয় রাষ্ট্রদূত এ দাবি প্রত্যাখ্যান করেছেন।
সোমবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় কয়েকটি শহরে কমপক্ষে 5টি হাসপাতাল ও 2টি বিদ্যালয়ে একযোগে বিমান হামলা চালানো হয়। এর মধ্যে আজাজ ও এর আশপাশের 2টি হাসপাতাল ও বিদ্যালয়ে চালানো হামলায় নিহত হয় অন্তত 12 জন। একই সময় দেশটির মারাত আল নুমান শহরে ফরাসি দাতব্য সংস্থা MSF পরিচালিত একটি হাসপাতালে বিমান হামলায় নিহত হন রোগী ও হাসপাতাল কর্মী সহ অন্তত 7 জন। এই ঘটনায় হাসপাতালটির অন্তত 8 কর্মী এখনও নিখোঁজ রয়েছেন বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। হাসপাতালে বিমান হামলার ঘটনাকে ইচ্ছাকৃত উল্লেখ করে এর জন্য সিরিয়ার সরকারি বাহিনী এবং রুশ বিমানকে দায়ী করেছে MSF। সিরিয়ায় MSF এর প্রতিষ্ঠানের উপর হামলা এটি প্রথম নয়। বছরের শুরু থেকে এ পর্যন্ত ইদলিব, আলেপ্পো ও দেরা শহরে MSF এর অন্তত 5টি প্রতিষ্ঠানে বোমা ফেলা হয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চল জুড়ে বেশ কয়েকটি হাসপাতাল ও বিদ্যালয়ে চালানো এই বিমান হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে তুরস্ক। সিরিয়ায় কোনো তুর্কি সেনা নেই উল্লেখ করে রাশিয়ায় এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। সিরিয়া ইস্যুতে রাশিয়ার উদ্দেশ্য পরিষ্কার। তারা দেশটিতে শান্তি কিংবা যুদ্ধবিরতি কোনোটাই চায় না। দিনের পর দিন বিমান হামলা চালিয়ে তারা দেশটির নিরীহ ও সাধারণ মানুষকে হত্যা করছে। আজাদ শহরের হাসপাতাল ও বিদ্যালয়গুলোতেও তারাই বিমান হামলা চালিয়েছে। MSF এবং তুরস্কের পক্ষ থেকে বিমান হামলার জন্য রাশিয়াকে দায়ী করা হলেও এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন রুশ স্বাস্থ্যমন্ত্রী এবং রাশিয়ায় নিযুক্ত সিরিয়া রাষ্ট্রদূত। সিরিয়া রাষ্ট্রদূত রিয়াদ হাদ্দাদ হামলার জন্য বরং মার্কিন বিমান বাহিনীকে দায়ী করেছেন। অন্য কর্মকার, সময় সংবাদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। 2 মাস বিরতির পর আবার শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। নকআউট পর্বের প্রথম লেগে স্বাগতিক প্যারিস সেন্ট জার্মেইয়ের মুখোমুখি চেলসি। দেশ প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে আজ রাত 2:45। একই সময়ে স্বাগতিক বেনফিকার প্রতিপক্ষ জেনিথ। চ্যাম্পিয়ন থেকে সোজা রেলিগেশনের শঙ্কা। 2 মাস আগেও ইপিএল জায়ান্ট চেলসি যেন ডুবন্ত টাইটানিক। তাই নকআউট পর্বের ড্র অনুষ্ঠানে চেলসিকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে হয়তো তৃপ্তির হাসি হেসেছিলেন প্যারিস সেন্ট জার্মেইয়ের কোচ লরা ব্লাক। কিন্তু নতুন কোচ গাস হিডিংকের পরিকল্পনায় আবারও স্বরূপে জায়ান্ট ব্লুজরা। ইপিএলে অপরাজিত রয়েছে টানা 12 ম্যাচ। সেই সাথে রয়েছে কোচ হিডিংকের চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত অপরাজিত থাকার রেকর্ড। সেই পালে বাড়তি হাওয়া দিচ্ছে লিগের সফরকারী হিসেবে গেল 5 ম্যাচে মাত্র একটি হারের পরিসংখ্যান। তাই ইপিএল শিরোপা হাতছাড়া হলেও ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আলো ছড়াতে চাইবেন হ্যাজার্ড, অস্কার, কস্তারা। অন্যদিকে প্রায় 1 দশক ইউরোপের শ্রেষ্ঠত্বের শিরোপা স্পর্শ না করলেও ফ্রেঞ্চ লিগে অনেকটাই অপরাজয় হয়ে উঠেছে পিএসজি। চলতি মৌসুমে এখন পর্যন্ত 44টি ম্যাচ অপরাজিত রয়েছে লরা ব্লাস শিষ্যরা। 34 বছর বয়সেও প্রতিপক্ষের রক্ষণভাগ কাঁপিয়ে দিয়ে ফ্রেঞ্চ লিগে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ইব্রাহিমোভিচ রয়েছেন ছন্দে। দলে নেই ইনজুরির সমস্যা। আর দ্য রেড অ্যান্ড ব্লুরা প্রেরণা খুঁজতে পারে ইউরোপিয়ান লিগে ঘরের মাঠে গেল 37 ম্যাচে একটি হার এবং চেলসির মাত্র একটি জয়ের পরিসংখ্যান থেকে। আর এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাড়তি উত্তাপ যোগ করেছে গেল লিগে চেলসির বিপক্ষে ইব্রার লাল কার্ডের প্রতিশোধের মিশন। এদিকে দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে বেনফিকা ও জেনিত। স্বাগতিক হিসেবে পর্তুগিজ ক্লাব বেনফিকা এগিয়ে থাকলেও পরিসংখ্যান কথা বলছে রাশিয়ান ক্লাব জেনিতের পক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত 2 দলের গেল 4 দেখায় 3টিতে জয় পেয়েছে জেনিত। অন্যদিকে প্রথমবার লিগের নকআউট পর্ব নিশ্চিত করা ইগলসরা চাইবে রেকর্ডের পাতা নতুন করে লিখতে। শায়লা পারভিন, সময় সংবাদ। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কাল দেড় লক্ষ টাকা দিতে পারো তাহলে তোমার বাবু পাবা, কালকে দিন সময় নল তোমার বাবু নাচ পাবা তুমি। কেরানীগঞ্জের পর এবার গাজীপুরে মুক্তিপণের টাকা না পেয়ে 4 বছরের শিশুকে হত্যা। অপহরণের 2 দিন পর লাশ উদ্ধার। রাজশাহীর পবায় পিটিয়ে মারা হলো একজনকে। রাজধানীর মোহাম্মদপুরে বেসরকারি একটি হাসপাতালে নবজাতক বদলের অভিযোগ। জীবিতর পরিবর্তে দেয়া হলো মৃত শিশু। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগে আদাবর থানার এসআই রতনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। ব্লগার অভিজিৎ হত্যা মামলার তদন্তের অগ্রগতিতে মার্কিন রাষ্ট্রদূতের সন্তোষ, আশাবাদ দ্রুতই ধরা পড়বে অপরাধীরা। এবং ভাড়া বাড়ালেও রাজধানীতে বন্ধ হয়নি সিএনজি অটোরিকশা চালকদের স্বেচ্ছাচারিতা। 62%ই চলে চুক্তিতে, কমছে না যাত্রী হয়রানি। শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছে দাবি বিআরটি এর।
এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।